রবিবারের মধ্য দুপুর গল্পে গল্পে ভরপুর। দ্য ক্লাসিক পেজেস, শ্রুতি সাহিত্যের অমূল্য সম্ভার। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্রব্যময়ীর কাশীবাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12 সেপ্টেম্বর। তাঁর প্রথম প্রকাশিত গল্প উপেক্ষিতা। পরে তাঁর 10টি গল্প নিয়ে তাঁর প্রথম ছোট গল্পের সংকলন মেঘমল্লার প্রকাশিত হয়। লিখেছেন অজস্র ছোট গল্প ও উপন্যাস। তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস পথের পাঁচালী, আরণ্যক, ইছামতি, অপরাজিত প্রভৃতি। শুরু হচ্ছে আজকের গল্প দ্রব্যময়ীর কাশীবাস। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। দুদিন থেকে জিনিসপত্র গুছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র 3 ঘর প্রতিবেশী। কারো সঙ্গে কারো কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুরি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। দ্রব্য ঠাকরুনের বাড়ির চারধারে বনে বনে নিবিড়। সূর্যের আলো কস্মিনকালেও ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার জলে টইটম্বুর। দিন রাত ব্যাঙের একঘেয়ে ডাক, দিনে রাতে মশার বিনবিনি। হঠাৎ দ্রব্য ঠাকরুনের নাতি বললে, ঠাকুমা, সাবু আছে ঘরে না বাজার থেকে আনবো? দ্রব্য ঠাকরুনের কণ্ঠস্বরটি ক্ষীণ শোনাল। কারণ আজ 2 মাস কাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন, পালা জ্বর। ঘড়ির কাঁটার নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেলবেলাটিতে। দ্রব্য ঠাকরুন পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে শুয়ে পড়বেন, উহ আহ করবেন, জ্বরের ধমকে ভুল বকবেন। ও বাড়ির নঠাকরুন এসে জানালার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, বলি ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আরে না বাবু, মরলেই বাঁচি। নিত্যি জ্বর রে। হাত পাটা কি কামড়ানটা না কামড়াচ্ছে। একটু একটু উঠে হেঁটি বেড়াতে দেবে না? কি কাণ্ড, কি কাণ্ড। পরে মিনতির সুরে বললেন, ও নব, নকি দিদি, শীত তো আজ ভাঙলো না। কাঁথা গায়ে দিচ্ছি, নেপ সায়ে দিচ্ছি। তুমি ওই বাঁশের আলনা থেকে পুরনো তোষকটা পেড়ে আমার গায়ে যদি দিয়ে দাও। চেপে ধরবো? হ্যাঁ দিদি। ধরো নব, চেপে ধরো নব, আমার হয়ে গেল। ভয় কি? অমন করো না। দেবু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে। তোমার নাতিরা বেঁচে থাক। অমন সোনার চাঁদ নাতি সব। ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নব। কেন দেখবে না দিদি? সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু ওই উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? ছোটি গয়লার অডুল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেবো কোন গরু। আমারও গরু রয়েছে জোটো গোয়ালার জমির কাছে। তুমি শুয়ে থাকো। আরো ঘণ্টাখানেক পরে বৃদ্ধা নঠাকরুন আবার এসে জানলায় দাঁড়িয়ে বললেন, কম্প থেমেছে দিদি? ক্ষীণ স্বরে লেপকাঁথার ছেঁড়া স্তূপের মধ্যে থেকে জবাব এলো,
গরু, আমার গরু তো। কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে? সারা বর্ষা দ্রবময়ী এমনি ম্যালেরিয়ায় ভোগেন। তাঁর বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরে বন্দুকের কারখানায়, মেজ নাতি পাকশিতে ইবিআরে, ছোট নাতিও ওদিকে যেন কোথায় থাকে। বড় নাতি ছাড়া অন্য দুটি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলে হয়েছে। আজ বছর ৫-৬ আগে নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন সাতেক ছিল। নাতবউ মনোরমা হুগলি জেলার মেয়ে। সে এখানে এসে নাক সিটকে থাকে। বাড়ি তো ভারী, মোটে একখানা চালার ঘর, হ্যাঁচার বেড়া, এমনি ধারা জঙ্গল যে দিনমানেই বুনো শুয়োর লুকিয়ে থাকে। মশার তো ঝাঁক। মাগো, কি কাদা ঘাটের পথে! এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খাঁড়ার মতো নাক আরো উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পর দ্রবময়ীকে নাতির ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তাঁর চোখের জলে বুক ভেসে যায়। নঠাকরুনকে দ্রবময়ী বলে ওঠেন, সুধের সুদ, ও যে কি মিষ্টি, তা তোমাকে কি বোঝাবো নব। দ্রবময়ীর আকুল ক্রন্দনের মধ্যে যে কতকালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলকে চেয়ে আছে, স্বামীহীনা বন্ধা বিধবা নঠাকরুন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন দিদির সবই বাড়াবাড়ি। নঠাকরুন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে 3-4 মাস দুই বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, মুখ দেখাদেখি থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র নঠাকরুনই দ্রবময়ীকে দেখাশোনা করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তাঁর গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে দিয়ে আসেন, অন্তত জানালায় উঁকি মেরে 2-একটা কথাও বলেন। কিন্তু এবার দ্রবময়ী যেন ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসের প্রথম থেকে জ্বর শুরু হয়েছে। মাঝে মাঝে প্রায় ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার উপর। পালা জ্বরে ধরেছে আজ মাসখানেক। সন্ধ্যার দিকে দ্রবময়ী লেপ তোষক ফেলে ঝেড়ে উঠলেন। পালা জ্বরের কম্প থেমে গিয়েছে। জ্বর যদিও এখনো যায়নি, মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও নব, গরু এনেছ দিদি? 2-3 বার ডাকের পর নঠাকরুন উত্তর দিল, কে ডাকে? দিদি, ঠেলে উঠেছো? বলি, আমার গরুটুকে এনেছ মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু গরু করেই মরলে শেষকালটা। জ্বর ছেড়েছে? ছেড়েছে ছেড়েছে। বলি, গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো গোয়ালে, খেপলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল। দ্রবঠাকরুন টেমিটা জ্বালালেন। আমড়া গাছে একটা তেড়ো পাখি আরেকটা তেড়ো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। দ্রবঠাকরুন বিরক্ত হয়ে উঠলেন। বিরক্ত স্বরে বলে উঠলেন, কি একঘেয়ে আওয়াজ রে বাবু, চালাচ্ছে তো চালাচ্ছেই। আধা ঘন্টা হয়ে গেল, একই মাথা ধরে আছে, ভালো লাগে। থাম না বাবু, মানুষে জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি? গোয়ালে গিয়ে দ্রবঠাকরুন মুংলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুংলি না খেলে তাঁর খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন। সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে, কতক বা বিদেশে। তাঁর 2 ছেলে 2 মেয়ে, নাতি নাতনি এক ঘর, বড় গেরস্ত। যদি সবাই থাকতো আজ বজায়। কেউ নেই আজ। মুংলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান।
সকালে উঠে দ্রবঠাকরুনের মনে হল খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে আনলেন। দুটো সজনে শাক পাড়লেন উঠোনের গাছ থেকে। ঘাটের পথে মুখুজ্জে গিন্নির সঙ্গে দেখা। মুখুজ্জে গিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। দ্রবঠাকরুনের কটি নাতি চাকুরে, এজন্য দ্রবঠাকরুনের প্রতি তাঁর অন্তরে অন্তরে হিংসে বেশ। দ্রবঠাকরুনকে দেখে মুখুজ্জে গিন্নি জিজ্ঞেস করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ দুটো ভাত রাঁধবো, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই, অমন সব নাতি নাতি থাকতেও তোমার এই দুর্দশা। সবই কপাল। অর্থাৎ দুই চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করবার কিছু নেই, তুমি যে তিমিরে সেই তিমিরে। নদীর ঘাটে যাবার পথে দুধারে শুধু বন আর বাগান। কোনো বাগানে বেড়া দেওয়া নেই। ঘন আশ্বাওড়া ও বনচালতে গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে লাগে বলে দু একজন সূচিবাইস্তা বিধবা পথের পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে রেখেছেন। দ্রবঠাকরুন বনের মধ্যে ঢুকে উঁকি মেরে কি দেখছেন, এমন সময় মুখুজ্জেদের সেজ বউ পেছন থেকে বললে, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাগরি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কিনা এগাতটা মা? এক গাছ কাঁঠাল, সব বনসাদের জন্য যদি মা তার ঘরে কিছু উঠল, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে? আমি কি চৌকি দিতে গেছি বসে বসে? এই পাড়ার মধ্যে চোরের ঝাড়, দেখ তোর না দেখ মোর, সব বনেসাদের কলিকালে কি ধর্মে জ্ঞান আছে মা? চলুন খুড়িমা, ঘাটে যাই। তারপর দ্রবঠাকরুন এটা সেটা বকতে বকতে ঘাটের দিকে চললেন। স্নান সেরে এসে দুটো আলো চাল ফুটিয়ে ডুমুরের চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। ঠিক এমন সময় শুনতে পেলেন বাড়ির পেছনে কাগজি লেবু গাছটার তলায় কি খসখস শব্দ হচ্ছে। দ্রবঠাকরুন হাঁক দিলেন, কে রে? কে কে লেবু তলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, এই আমি কনক ঠাকুমা। কেন ওখানে কি শুনি? কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় এদিকে, সামনে আয়। একটি ম্যালেরিয়া শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অকুণ্ঠ পদবিক্ষেপে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে দ্রবঠাকরুনের ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে দাঁড়াল। একটু ভীতুস্বরে বলল, এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই গিয়ে বললে যা তোর ঠাকুমার লেবু গাছ থেকে একটা লেবু। দ্রবঠাকরুন তেলে বেগুনে জ্বলে উঠে তারপর তীক্ষ্ণ কাঁপা গলায় বললেন, হ্যাঁ গা, তোর বাবা লেবু গাছ পুঁতে রেখে গিয়েছে, যা তুলে নিয়ে আয় গিয়ে। যত সব চোর ছাড় নিয়ে হয়েছে, তা তোর মার অরুচি, তা হাটে লেবু কিনতে পারিস না? এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। দ্রবঠাকরুন আপন মনে বকে যেতে লাগলেন, আর বালিকাটি সব শুনে যেতে থাকল। অনেকক্ষণ পরে বালিকা ভয়ে ভয়ে বলে উঠল, ঠাকুমা। কি রে? কি? আমি চলে যাব। কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা। লেবু দেবেন না? দ্রবঠাকরুন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে দিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঢকঢক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞেস করলেন, তোর পরনের কাপড় কাঁচা? এক কাজ কর তো, ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দিয়ে দেখি। মেয়েটি তাই করলে। সে তার থেকে ঘটিটা নিয়ে কলসি থেকে জল গড়িয়ে দিল, তারপর আবার সেই আগের জায়গায় গিয়ে দাঁড়াল। দ্রবঠাকরুন বললেন, তা অরুচি কেন? তোর মার কি ছেলে পিলে হবে নাকি? তা তো জানি না ঠাকুমা। যা, নিয়ে যা, তবে একটার বেশি নিবি নে, বুঝলি? ঠিক আছে ঠাকুমা। মেয়েটি আবার লেবুতলায় গিয়ে লেবু পেড়ে সেখান থেকে চলে যায়। দ্রবঠাকরুন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন,
এমন সময় মুখুজ্জে বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ও ঠাকমা, ঠাকমা, হ্যাঁ, কে? ঠাকমা, শুয়েছেন নাকি? অতুল, কি ভাই? আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাই কারখানার লোক এসেছে গায়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে বেশ দর দিচ্ছে। না বাবু, আমার নেই। কেন? আপনার বাড়ির পেছনে হরিরায়ের দারুণ জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচবো না। অতুলবাবু একটু নিরাশ হয়ে সেখান থেকে চলে গেলেন। আসলে ধ্রুব ঠাকরুনের গাছপালার উপর বড় মায়া। স্বামীর আমলের যা কিছু যৎসামান্য জমি জমা তা প্রায়ই জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করলেও এ কয়লার দুর্মূল্যতার দিনে 2 পয়সা পাওয়া যায়, কিন্তু গাছের একটা ডাল কাটতেও তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবুও গাছ বিক্রির কথা তুলতেও দেবেন না। একজনের শুয়োপোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুয়ো লাগা জায়গাটা ঘষলে শুয়ো ঝরে যায়। কিন্তু ধ্রুব ঠাকরুন তাকে ডুমুর পাতা পাড়তে দেননি। হয়তো এটা অতিরঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটা বোঝা যাবে। বিকেলের দিকে ধ্রুব ঠাকরুন বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না। এক নঠাকরুন ছাড়া কেউ উঁকি মেরে বড় একটা দেখে না। ধ্রুব ঠাকরুন কিন্তু লোকজন, আড্ডা, মজলিস প্রভৃতি ভালোই বাসেন। কেউ এসে গল্প করে, এটা তাঁর খুবই ইচ্ছে। কিন্তু ওবেলার সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছে নিজের স্বার্থে। ধ্রুব ঠাকরুনের সামনে এসে বালিকাটি বলল, ঠাকুমা, একটা লেবু দেবেন? কেন রে, কেন? ও বেলা তো ওবেলা লেবু ওবেলা ফুরিয়েছে, এবেলা একটা দরকার, মা বললে। আচ্ছা, আয়, উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে। নয়তো লেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণ ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণ রয়েছে সেখানে পড়ে। কিন্তু ধ্রুব ঠাকরুনের নিঃসঙ্গ মন যাকে আঁকড়ে ধরতে চায় এই নির্জন বিকেলবেলাটিতে, তবুও 2 কথা বলবার লোক তো বটে। ধ্রুব ঠাকরুন আপন মনেই বকে চলেছেন। নাত বউয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কীরকম ভালোবাসে, এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকুমা, মা সাবু চড়িয়ে আমায় বললে লেবু নিয়ে আয়, বেলা গেল। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। তারপর শোন না। মা বকবে, লেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা, শোন শোন। তারপর খোকনমণি সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না। ওর মা ওরে দেবে না, বড় হ্যাজিলদার কামে ওর মা। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরো ওরে দাও। তা আমায় বলে, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার? আপনি চুপ করে থাকুন। আমি জানি না ছেলে মেয়ে মানুষ করতে। তবে তুই তোর বর পেলে কোথা থেকে রে আবাগের বেটি? আমি এবার যাই ঠাকুমা, একটা লেবু। আচ্ছা আচ্ছা, তা নিয়ে যা একটা লেবু। শুনলি তো সব কাণ্ডখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময় বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চোখ বড় বড় করে বললে, ঠাকমা, কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তুততলায় গাড়ি দাঁড়ালো। বলতে বলতে ধ্রুব ঠাকরুনের মেজ নাতি নীরদচন্দ্র 2টি ভারী মোট 2 হাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিলে, ও ঠাকুমা, ঠাকুমা। ধ্রুব ঠাকরুন ধর্মর করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, কানু, হায় 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 ভাই, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে। বালিকাটির দিকে চেয়ে বললে, এ হরি কাকার মেয়ে কনক না? ও কত বড় হয়ে গিয়েছে। ভালো আছিস কনকি?
নে 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 নে, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা গজা নিয়ে যা। পুঁটলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মোটটার মধ্যে আরও কি কি জিনিস আছে দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকুরি করে। নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কি কি অপূর্ব জিনিস না জানি নিয়ে আসে। দ্রব্য ঠাকুরুন জিজ্ঞেস করলেন, তারপর কি মনে করে হঠাৎ যে বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে তাই এখনো কি সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নব ছিল তাই এত চিঠি দিলাম, নাইলো টেবু, নাইলো বিন্দে, নাইলো তুমি। সন্ধ্যার পর নঠাকরুন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে জন্মাতে দেখেছেন, অনেক দিন পর দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞেস করার পর নঠাকরুন বললেন, হ্যাঁ কানু, তা তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘরে মারা যাবে? পালা জ্বরে ধরেছে, এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে কে শোনে, তার উপর আবার গরু। একটা বিহিত করে যাও না হয়, নইলে। সেসবের জন্যই তো আশা। চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি, তাই দেরি হলো। ভালো কথা। ও নবু, দুখানা গজা নিয়ে যাও, জল খেও। কানু এনেছে আমার জন্যে, তা ও যেমন পাগল, আমার কি দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও নবু। তা দাও দুখানা, নিয়ে যাই। ভালোটা মন্দটা এ পাড়া গায়ে তো চোখেই দেখতে পাই না দিদি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা। তোমার ভাবনাটা কিসের? বিশেষ করে কানুর মতো ছেলে নেই এ গায়ে। আমি যা বলবো তা মুখের উপরেই বলবো বাপু। এই বলে নবউ দুখানার জায়গায় চারখানা গজা হাতে নিয়ে খুশি মনে বাড়ির দিকে চললেন। আর কিছুক্ষণ পরে নাতি ঠাকুরমার পরামর্শ হলো রাত্রে কানু এক মতলব ফেঁদে এসেছে। ঠাকুরমাকে সে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তার একজনকে বন্ধুর মা কাশিতে থাকেন, সেই একই বাড়িতে ঠাকুরমাকে রাখবে। পরদিন সকালে নবউ শুনে খুব খুশি। অমন সব নাতি থাকতে ভাবনা কি? তীর্থধর্ম করার সময়ই তো এই। তার যদি আজ ছেলেটাও বেঁচে থাকত। আজ প্রায় ৪৫ বৎসর পূর্বে ৭ মাস বয়সে নঠাকরুনের ছেলে মারা গিয়েছে। সেই প্রথম, সেই শেষ। তার আর ছেলেপুলে হয়নি। যাবার দিন দ্রব্য ঠাকরুন প্রিয় মুংলি গরুটার ভার দিয়ে গেলেন নবউকে। বারবার মাথার দিব্যি দিলেন মুংলিকে যেন যত্ন করা হয়। ও গুরু, তোমারই হয়ে গেল নব। আমায় আশীর্বাদ করো, যেন কাশিতে হাড় কখানা রাখতে পারি। নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমার বড় নাতির ভাবনা কি? তার সচ্ছল অবস্থা, লুচি পরোটা জলখাবার, তেলে ঘিয়ে কলকল করে 5 ব্যঞ্জন রান্না। আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলের মতের লোকের কি আর জায়গা হয় এখন? ঘরের অড়ায় শুকনো নারকোল পাতার আঁটি, পাকাটির বোঝা জোগাড় করা ছিল। বর্ষায় উনুন ধরানোর কষ্ট বলে সুগৃহিণী দ্রব্য ঠাকরুন যে সময়ের যা সঞ্চয় করে রাখতেন। কাশিবাস করতে যাচ্ছেন, পেছন টান থাকলে তীর্থবাস হয় না। সেসব দান করে গেলেন কতক নঠাকরুনকে, কতক একে ওকে। কনক একটা পাকা শশা হাতে নিয়ে এসে বললে, শশা খাবে ঠাকমা? তুই এক বোঝা পাকাটি নিয়ে যা এখন কি। ঠাকুমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। নঠাকরুন চোখের জল ফেললেন যাবার সময়। তারপর সকলকে বিদায় জানালেন।
ধ্রুব ঠাকরুন ট্রেনে কোনো রকমের শুচিতা বজায় রেখে কাশী এসে পৌঁছলেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচের তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশী বাস করছেন। পাশেই আরেকখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে ধ্রুব ঠাকরুনের জন্য। অপর বৃদ্ধাটির কাছে চাবি ছিল, তিনি চাবি খুলে দিলেন। ধ্রুব ঠাকরুন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। ধ্রুব ঠাকরুন ঘণ্টাখানেকের মধ্যেই সভয়ে আবিষ্কার করলেন তাঁর প্রতিবেশিনী নদে জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহুরে এবং সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ ধ্রুব ঠাকরুনের ভয় পাওয়ারই কথা বটে। তিনি এসে ধ্রুব ঠাকরুনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্নাবান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলুম কি না? ধ্রুব ঠাকরুন ভয়ে ভয়ে বললেন, ও। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোম বস্ত্র বার করুন। ধ্রুব ঠাকরুন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? বলছি লোম বস্ত্র বের করে পরুন, একটু কিছু মুখে দিতে হবে তো। লোম বস্ত্র কি জিনিস? পাড়াগাঁয়ের মানুষ ধ্রুব ঠাকরুন কখনো শোনেননি, তবে জিনিসটা যে বস্ত্রজাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোম বস্ত্র নেই? আপনি জব করেন কি পরে? হে, সাদা থান পরেই তো জব করি, আর কোথায় কি পাবো? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার ওপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা থাকা ধ্রুব ঠাকরুনের চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। কি মুশকিলেই পড়া গেল। না, কাশীর লোক ঘুমোয় কখন? কানু তার পরদিন বন্ধুর হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজাবাসিনী। ধ্রুব ঠাকরুনের চেয়ে তাঁর বয়স 2-5 বছরের কম হবে। মাথার সব চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। ধ্রুব ঠাকরুন এর সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান, বক্তৃতা, কথকতা। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ, সেবাধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কী সব কথা বলে যাচ্ছেন ধ্রুব ঠাকরুন অতশত বুঝতে পারলেন না। ফিরবার পথে ধ্রুব ঠাকরুন জিজ্ঞেস করলেন, উনি কেডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় মানে স্বামী সেবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের কথা শোনেননি? ঠাকুর রামকৃষ্ণ দেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ দুই ঠাকুরের নাম বুঝি? আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের নাম শোনেননি? না। কে তিনি? কই না, এখানে আছেন? নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানে না। ধ্রুব ঠাকরুনের কোনো দোষ নেই। তিনি অজ্ঞ সেকেলে লোক। আজ পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারো মুখেও শোনেননি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোনো ঠাকুরের কথা কই কেউ তো তাকে বলেনি। ধ্রুব ঠাকরুন ভয়ে ভয়ে থাকেন। তাঁর সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে না ঠাওরান। দিন কয়েক যেতে না যেতেই ধ্রুব ঠাকরুন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মবাতিক গ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে, তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুড়ের মতো
হাত জোড় করে বক 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 বকুনি জুড়ে দেবে। আর কী সব কথা জিজ্ঞেস করবে, কর্মফল কি, পুনর্জন্ম কি, হেন তেন। রাস্তাঘাটে বেরুলে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, বাসায় ফেরবার নামটি নেই। এত বিরক্ত ধরে দ্রব ঠাকরুনের, কিন্তু তিনি কি করবেন? কাশীর রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন, গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা। অনেক মেয়ে ছেলের ভিড় হয়েছে সেখানে। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া। চারপাশের ভক্তের দলে গেল মিশে তাকে নিয়ে। দ্রব ঠাকরুন শুনতে লাগলেন সবার কথা। কেউ জিজ্ঞেস করছে, মাইজি, ঠাকুরের দেখা পাওয়া যায়? আবার কেউ বলছে, মাইজি, আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ? আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি? নীরজা জিজ্ঞেস করলেন, মাইজি, আমার ভক্তি হচ্ছে না কেন? দ্রব ঠাকরুন শুনে মনে মনে হেসে আর বাঁচেন না। হালকা হেসে বলেন, সর্বদা সাধু সন্ন্যাসী নিয়ে আছো, এখানে ফলাম ওখানে ধন্না, 2 ঘন্টা ধরে নাক টেপা, এতেও যদি তোমাদের ভক্তি না থাকে গঙ্গার জলে ডুবে মরগে। ঠং দেখে আর বাঁচিনি, মরব না আর কি। তারপরই সবাই চলে গেলে নীরজা সেই যে সেখানে চোখ বুজে ধ্যান নাকি যোগে বসল, আর ওঠে না। দ্রব ঠাকরুনও কিছু বলতে সাহস পান না। এদিকে তাঁর মনে পড়ল সুজি একদম নেই। সে কথা এতক্ষণ মনে ছিল না। এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাত্রে একটু মোহন ভোগ খাওয়া, তাও আজ ধর্মের ভিড়ে বুঝি হয় না। বসে বসে দ্রব ঠাকরুন বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে মেয়েরা প্রায় সব চলে গিয়েছে। এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে, তাদের দলই যাচ্ছে আসছে। কি জানি ওদের কথা তিনি কিছু বুঝতেও পারেন না, বলতেও পারেন না। আজ মাস 3 গ্রাম থেকে এসেছেন। বেশ শীত পড়ে গিয়েছে কাশীতে। মুংলি গরুটার কথা এত করেও আজকাল মনে পড়ছে। শীতের রাত্রে পাছে কষ্ট হয় বলে তিনি গোয়ালে আগুন করে রাখতেন। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়ই। কে জানে একটা গাছ ডুমুর কারা খাচ্ছে? কম ডুমুর হয় গাছটাতে? আহা, নবৌ কি মুংলিকে অত যত্ন করছে? তার মতো তিনি যে পেটের মেয়ের মতো ওকে। না, তাঁর চোখে জল এসে পড়ে। আজ এই এতকাল পরে নবৌয়ের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবৌ লিখেছে মুংলি ভালো আছে, শিগগির বাছুর হবে। তাঁর বাড়ির দাওয়ার খুঁটি না বদলালে নয়। কানু বা বিন্দেকে যেন চিঠি লেখা হয় সেজন্যে। নীরজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি, চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যাই, রাঁধি খাই। দ্রব ঠাকরুন মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হতে দিয়ে। কে মাথার টিপি দিয়েছে রাঁধতে খেতে? করুণাসটা অভ্যেস করছি কিনা প্রায় হয়ে এলো। দ্রবময়ী নীরব রইল কিছুক্ষণ। তারপর মনে মনে কি যেন বলতে থাকলো। আগেটা পাগল নাকি? কিসব বলে বোঝাও যায় না। আর রাত দুপুর বাজলো, বাবা এখন বাসায় চলো দেখি। বাসায় এসেও কি তাই নিস্তার আছে? নীরজা ডাকবেন তাঁর ঘর থেকে, ও দিদি, দিদি, একটু গীতা পাঠ করি, শোনো। গীতা টিতা ওসব তিনি বোঝেন না। সুবচনীর ব্রতকথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রতকথা এসব শোনা তাঁর অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন এসব শক্ত শক্ত কথার কি কাণ্ডমাণ্ড। এক বর্ণও যদি তিনি বোঝেন। আর মাগির চোখ উল্টে কান্না কান্না মুখের ভাব করে পড়বার ভঙ্গিই বা কি? দ্রব ঠাকরুন না পারেন হাসতে, না পারেন হাসি চাপতে। এমন বিপদেও মানুষ পড়ে গা।
নীরজা পড়তে পড়তে বলবেন, আহা, কি চমৎকার। ধ্রুব ঠাকরুন বসে ঢুলতে ঢুলতে ভাববেন, থামলে বাঁচি। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবেন দিদি, দুখানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা 2টোর সময় এক সন্ন্যাসী এসে হাজির, বেশ মোটা ভুঁড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদির জোগাড় করতেই কাটল সারাদিন। 3 সের দুধ মেরে 1 সের হলো, ঘরে রাবড়ি মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কী সব ক্রিয়া শিখতে, আসন না মাথামুন্ডু তাই শিখতে। যতবা এ বকে ততবা ও বকে, মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি। রাত 9টার পর ধ্রুব ঠাকরুনকে ডাক দিলেন। ধ্রুব ঠাকরুনও তড়িঘড়ি এসে হাজির হলেন। গুরুদেব বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে। তুমি কাশীবাস করতে এসেছো? হ্যাঁ। নাম কি? দ্রব্যময়ী দিব্যা। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ কপালে তুলে বললে, এ কি সর্বনাশ, দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া, পয়সা পাই কোথায়? দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা? ফলের জন্য তো আসেনি, শরীরটা সারা দিয়ে এসেছিলাম। নীরজা রাগের সুরে বললেন, শরীর আগে না পরকাল আগে? ধ্রুব ঠাকরুন চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজা মার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে না। গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি? কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলছেন। ধ্রুব ঠাকরুন নীরজার কথা শুনে মনে মনে রাগ প্রকাশ করতে থাকলেন। কি বিপদ, মাগের সবসময় আবল তাবল বকুনি। কিছুক্ষণ চুপ থেকে তারপর মুখে বললেন, আমি তো কিছু বুঝি না, আপনারা যা বলেন। তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর ভাড়াতেই গিয়েছে। হাতে টাকা না থাকলে। তবুও দুজনই নাছোড়বান্দা। ধ্রুব ঠাকরুনকে দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশীবাস করেছ মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরু দীক্ষা না নিলে যে সবই মাটি। আজ আছো, কাল নেই। পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। গুরুর মুখেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালেও তিনি, পরকালেও তিনি। ধ্রুব ঠাকরুন মনে মনে রেগে গিয়ে বললেন, হ্যাঁ মরণ মাগির, তবে স্বামী কোথায় যাবে মেয়েদের? ঠং দেখো না। যাই হোক, বহু তর্ক করেও ঠাকরুনকে দ্রব করা গেল না। নাম দ্রবময়ী হলে কি হবে, ভেতরে ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তাঁর জ্ঞান বুদ্ধিমতে একজন 70 বছরের মৃত্যুপথযাত্রিনীর ভালো করবারই যথেষ্ট চেষ্টা করেছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ, সে দেখবার মতো একটা জিনিস বটে। গুরুর পাদদক পান না করে তিনি দাঁতে তৃণ কাটবেন না। গুরুর বাক্য বেদ বাক্যের চেয়েও মূল্যবান তার কাছে। পুরনো 1 ছড়া সোনার হার ছিল, সেটা বিক্রি করে এসে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে ধ্রুব ঠাকরুন জিজ্ঞেস করলেন, অতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি দিয়ে দিলে বেচে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া, আর মায়ায় সব ভুলে থাকা।
এক গরুই কেবল নিত্য বস্তু। তা তো বটে। এই কথা বলেই আবার সে মনে মনে নীরজার ওপর রাগ ঝাড়তে থাকেন। হিমকের মুখে সবসময় বড় বড় কথা। বিয়ের পরে স্বামী নিজের হাতে যে হাড় ছড়া দিয়েছিল তা কোনো মেয়ে মানুষ এভাবে ঘুচিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটি বারবার তার মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ বিস্মৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? ফুলশয্যার রাত। হঠাৎ মনে পড়ে যায় গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছে নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে। কে খাচ্ছে সেই বনের মধ্যে? হয়তো কনকি আসে লেবু তুলতে, এক গাছ লেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে ধ্রুব ঠাকুর চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। মাগি এত রাত্রে করে কি? হুস হুস করে অত দূরে দীর্ঘ নিঃশ্বাস পেয়েছে কেন? ঘুমের ঘরে মুখ চাপা লাগলো নাকি? ধ্রুব ঠাকুর ডাকলেন, শুনছ ওগো, কি হয়েছে ওগো? নীরজা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, ডাকছেন কেন দিদি? বলি বলি ও কিসের শব্দ? কুম্ভকের রেচক পুরো অভ্যেস করছি। অনেক রাত ভিন্ন হয় নাকি না, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, মাগি তো ঘুমোতেও দেয় না রাত্রিরে। যাগে যাগে, ঘুমের ঘরে মুখ চাপা হয়নি তো? না দিদি, ঘুমোইনি এখনো। ঘুমোলে যোগের ক্রিয়া হয় না, আর জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো তবে পরকালের কাজ করব কখন? তা বেশ বেশ। তারা আবার নিজ বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুট করে নীরজা বলে উঠল, দিদি, ও দিদি, ঘুমোলেন? একটু চমকে গিয়ে ধ্রুব ঠাকুর উত্তর দিলেন, না। কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি নে, পাবো না। দেহ কি জন্যে দিদি? ঘুমোবার জন্যে নয়, আরামের নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্যে। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। ধ্রুব ঠাকুরুনের পিত্তি চলে গেল। আবারও সে মনে মনে নীরজাকে কি সব বলতে লাগলো। কিনকে যা দিন মাগি, যদি তোর পয়সা থাকে রাত্রি একটু ঘুমোতে দে অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশি এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। ধ্রুব ঠাকুরুন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললে, কেন, এখানে কি হলো? সত্যর মা রয়েছেন, এ তো সবচেয়ে ভালো। ও মাগি তো পাগল। পাগল? সে কি? না বাবু, বেজায় ধর্মিষ্টি। অত ধর্মিষ্টি আমার পোষাবে না, আমাকে তো সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিলে। ঠাকুরমার যেমন কাণ্ড, একটু হেসে সে বললে, আচ্ছা ঠাকুমা, শেষ বয়সে কাশিবাস করতে এলে না হয় তুমিও হও একটু ধর্মিষ্টি। উনি ওরকমই বটে। সত্য বলছিল মা কিছুতেই দেশে থাকতে চান না। এই তো গত বৈশাখ মাসে সত্যর ছোট ভাইয়ের বিয়ে গেল। ওর ছোট ছেলের ওকে কত চিঠিপত্তর, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করল, কোনো ফল হলো না। ধ্রুব ঠাকুরুন অবাক হয়ে বললেন, বলিস কি রে কানু, সত্যি? মিথ্যে বলছি তোমার কাছে ঠাকুমা? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি, আচ্ছা তুমি অত নাস্তিক কেন ঠাকুমা? ওর সঙ্গে থেকে একটু ধর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটলো। হাঁপ লেগে মরে যাবো এখানে থাকলে। আবারও সব নাস্তিকের মতো কথাবার্তা।
ঠাকুমা, তুমি কি? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেক দিন। ঠাকরুনের চিঠি আগে আগে আসত, গত ৩-৪ মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজাকে কথাটা বলেই ফেললেন। তা দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে থাকে না কেউ। বাড়িটা, গাছপালাটা। দিদি, এখনো ওইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন ঘুচে যাবে। কেউ কিছু নয়, কিছু নয়, একমাত্র তিনি সত্যি। ধ্রুব ঠাকরুন তাড়াতাড়ি বলে উঠলেন, ওই যা, দাঁড়াও, কড়া দুধটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল? না না, এই বেড়ালের জ্বালায় যতবা বেড়াল ততবা বাদর। অমন গামছাখানা সেদিন। দিদি, আজ আমার সঙ্গে চলুন। কেদারঘাটে কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কতক। সোমবার জিনিস, কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীরটা ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছোড় বান্দা। অবশেষে নিয়ে গেলেন ধ্রুব ঠাকরুনকে। কেদারঘাটে এর আগেও 2-3 বার ধ্রুব গিয়েছেন সত্তর মার সঙ্গেই। ওপরের রানার চওড়া চাতালের একপাশে ফর্সা রোগামতো কথক ঠাকুর কথকতা শুরু করেছেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়। পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্তর মা জিজ্ঞেস করলেন, দিদি, প্রণামী কিছু এনেছেন তো? তা তো বললে না, আনিনি। আটানার কম দেওয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেব এখন। আমার 8 আনা না দিয়ে 4 আনা বরং দেও, নাতিরা কটা খাবা পাঠায়। এখানে যা দেবেন দিদি, পরকালের জন্য তোলা রইল। বর্ষায় গঙ্গায় ঢল নেমেছে। কেদারঘাটের সামনের নদীতে কাদের বড় একটা বজরা ভেসে চলেছে। 2-3খানা পানশিতে সুসজ্জিত নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন। কাশী সকল তীর্থের সার। মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন। মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে, এই হলো গানের অর্থ। ধ্রুব ঠাকরুনের মন অজ্ঞানে অনেক দূরে চলে গেল। তার খয়ের খাগি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে। বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড়ে পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছে আমও নিশ্চয়ই খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই। 12 ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামল। নীরজা বললে, চলুন দিদি। ধ্রুব ঠাকরুন লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা ফোঁস ফোঁস করে কেঁদেছে, আর কেবল বলেছে আহা হা হা। যদি এর সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হবার নয়। কানু শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তাঁর সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব। বিশেষ কোনো কথা বলে না। কাশীখণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধহয়। পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? হ্যাঁ, গাছ কাঁঠাল দেশে, খয়ের খাগরির কাঁঠাল। সে তুমি কখনো গাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ার বন্ধন গেল না? আপনার তো 2টো একটা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদার ফজলি, মাইল ল্যাংড়া পর্যন্ত। আমি তো ফিরেও যাইনি ওসব দিকে। ছেলেরা কাঁদে, বলে এখন কি কাশীবাস করার সময় হয়েছে তোমার? আমি বলি না, সংসারের মায়ায় আর না। গানে বলে, কে বা কার পর, কে কার আপন। এই মরেছে, মাগির আবার শুরু করেছে। কাল শয্যা পরে মোহতা ঘরে, দেখে পরস্পরের অসার আশার স্বপন। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আসার স্বপন অনেক দেখলুম। এইবার
এবার পরকালের কথা ভাবি। আর আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কৃপায়। তা তো বটে। চলুন দিদি, চলুন, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার চেয়ে বেশি, আপনার এখন উচিত গুরুমন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি, সমন তো দূরে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম শুনলুম। দ্রব ঠাকুরুন মনে মনে বললেন, তোমার মুন্ডু করলুম, মাখির আবার কথার ধরন শোনো না। ভাটপাড়ার ভট্টাচার্য এসছেন। মুখে বললেন, মুগলি বলে একটা গাই গরু ছিল আমার, বড় ন্যাওটা, যেখানে যাব সেখানে যাবে। আমার হাতে না খেলে তার পেট ভরতো না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে মুখে দিতাম তুলে। আবার ওই সব কথা আপনার মুখে? জড় ভরতের কথা জানেন তো? কত বড় জ্ঞানী, পূর্বজন্মের এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন দিদি, ভগবানের চিন্তা করুন, বাকি সব মিথ্যে, সব মিথ্যে। দ্রব ঠাকুরুন কোনো কথা বললেন না। তার ওর কথা একেবারেই ভালো লাগে না। মাকি যেন কি কি বলে, কি করে। মাকি এমন ফাঁসান যে ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না, মুখ দেখতে আছে ওর। সারা রাত্রি স্বপ্নের ঘোরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালা ঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলো ছলো চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছেন। বউ তাকে যত্ন করছে না, বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না। মুংলিকে তিনি তার মায়ের পেট থেকে টেনে বার করে এতকাল নিজের মেয়ের মতো পুষেছিলেন। তিনি নেই, কে ওকে দেখে? কাঁঠাল হয়েছে বটে খয়ের খাগি গাছটাতে, এত কাঁঠাল ৩-৪ বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে। মুখুজ্জেগিন্নি বলছে, হ্যাঁ খুড়িমা, এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে? তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দু দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁটি না দিলে? কনক বলছে, ঠাকুমা, একটা লেবু দেবা? আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপাক হবিষান্ন চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ শেষ করে গানবাদ্য সহকারে শিব পূজা করছেন। দ্রব ঠাকুরুনের একটু বেলা হয়েছে আজ উঠতে। মৌন খুব ভার। তার আপনার জন পড়ে রইল, তার মুংলি, তার খয়ের খাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়? নীরজার গানবাদ্য থামল। দ্রব ঠাকুরুনকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি। গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়ার সহির সঙ্গে দেখা। সেও আমার মতো কাশীবাস করছে, বাঙালি টোলায় থাকে। বললে গুরুদেব আসছেন সামনের সোমবারে, হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবে যাবেন। সইও ওই একই গুরুর কাছে মন্ত্র নিয়েছে কিনা। আজ বড় শুভ দিন আমার, গুরুর পাদপদ্ম আশ্রয় করেই বেঁচে আছি। এইবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভবসাগর পার হতে গেলে গুরুর চরণরূপ ভেলা চাই আগে, নইলে যে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। তা তো ঠিক, তা ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হল। দ্রব ঠাকুর নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চলো ভাই, আমার কাশীবাসে কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুন, ও মাখির কাছে আর 2 মাস থাকলে আমি পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে দ্রব ঠাকুরুন দেশের স্টেশনে তার বোঁচকা তরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ঠাকুরুন শুনে ছুটে এলেন, ও দিদি, দিদি কেমন আছো? হ্যাঁ নব,
আমার মুগলি ভালো আছে? ভালো নেই দিদি, ওঠে না, খায় না তোমার যাওয়ার পর থেকেই, গোয়ালে শুয়েই থাকে। সে আমার মন বলেছে ভাই, তুমি কি বলবে? তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুক বাবা বিশ্বনাথ। মুঙ্গলি কোথায়? ওকে কুচি বাঁশ পাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে নটাক্রণ দড়া ধরে মুঙ্গলিকে নিয়ে এলেন। সত্যি তার সে চেহারা নেই। সব কাজ ফেলে দ্রব ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুঙ্গলির চোখে জল পড়ে, তাঁরও চোখে জল পড়ে। নটাক্রণ বললেন, আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, আর জন্মের মায়ার বাঁধন। রক্ষে করো নবু, তুমিও বড় বড় কথা বলতে শুরু করলে নাকি সেই মাগের মতো? মুগলি এ জন্মেই আমার মেয়ে, আর জন্ম টন্ম ছেড়ে দাও। কে মাগি, কার কথা বলছো? আর সে বলবো এখন সব। হাঁপ ছেড়ে বেঁচেছি দেশে এসে বাবা। না, ঠাকুমাকে নিয়ে আর পারা গেল না। এমন নাস্তিকের কাশি প্রাপ্তি অদৃষ্টে থাকলে তো। তুই ভাই বল, নভ বলো, আমার ভিটেতেই যেন তোদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদেয় নিয়ে যেতে পারি। কাশি প্রাপ্তিতে দরকার নেই, এই ভিটেই আমার গয়া কাশি। তিনি এই উঠোনের মৃত্তিকেতে শুয়েই ছিলেন ওই তুলসী তলায়। আমাকেও তোরা ওখানে। আঁচলের খুঁট দিয়ে দ্রব ঠাকরুন চোখের জল মুছলেন। বেলা যায় যায়, আষাঢ়ান্ত সুদীর্ঘ দিনমানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশ বনের আড়ালে। ঘেঁটকোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটু উগ্র গন্ধ। দ্রব ঠাকরুনের মন শান্তিতে, আনন্দে, উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিলেন। এখন তার বয়স 3-26। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকুমা ভালো আছেন? এজেন শুনে ছুটে দেখতে এলাম, আমাদের কথা মনে ছিল। আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্রবময়ীর কাশীবাস, দ্য ক্লাসিক পেজেস শ্রুতি সাহিত্যের অমূল্য সম্ভার। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস।